অ্যান্টার্কটিকা সারা পৃথিবীর জন্য গুরুত্বপূর্ণ। আপনি বলতে পারেন যে কারণ আমাদের বন্ধুদেরকে আমি বলেছি, আমি প্রত্যেককে অনুরোধ করেছি, আপনারা অ্যান্টার্কটিকার ছবি নিয়ে আপনাদের নিজস্ব যতটুকু সার্কেলে পারেন দেখাবেন, জানাবেন যে আজকে আমি ঢাকার বুড়িগঙ্গায় একটা কাজ করতেছি, এই জিনিসটা কি করে অ্যান্টার্কটিকা এফেক্ট ফেলতেছে। আমাদের একটা ভুল ধারণা হয়ে গেছে যে পৃথিবীর অধিকাংশ দূষণ যেহেতু যেহেতু পশ্চিমের দেশগুলো করে, আমেরিকা করে, কানাডা করে, রাশিয়া, চীন করতেছে, এটা এদের দায়িত্ব না, এটা আমাদেরও দায়িত্ব। আমাদের কারণে আমরা যে পরিমাণ গ্রিন হাউস গ্যাস নিঃসরণ করছি, ঢাকায় মাঝখানে বললো যে ডাস্টবিনটাতে যে সবচেয়ে বেশি মিথেন গ্যাস উৎপন্ন হচ্ছে, এগুলোর কারণেও তো অ্যান্টার্কটিকায় বরফ গলে যাচ্ছে। আপনি কি পরিমাণ এসি ব্যবহার করেন এবং আপনি ওখানকার প্রাণী জগতে কি পরিমাণ হার্ম করছেন। আপনি একটা সিগারেট খেয়ে মোথাটা ড্রেনে ফেললেন, সেই সিগারেটের মোথাটা ঠিকই বুড়িগঙ্গা হয়ে দেখা গেল বঙ্গোপসাগর পার হয়ে একদিন দক্ষিণ মহাসাগরে চলে গেল এবং একটা কচ্ছপ সেটা খেয়ে ফেললো। আপনি কি একবার চিন্তা করেছেন? এই যে আমি পানিতে ময়লা ফেলছি, এই যে আমার গার্মেন্টসের ময়লা যদি আমি ঠিক মতো না করে নদীতে ফেলি, আমি তো ঢাকাতেই ফেলছি না। আপনি অ্যান্টার্কটিকার বরফ গলাতেও ভূমিকা রাখছেন। কাজেই অ্যান্টার্কটিকার ক্ষতিতে যেহেতু আপনি ভূমিকা রাখছেন, আপনি একটু চেষ্টা করলে এই ক্ষতিটা কমানো যেতে পারে। আমাদের কিন্তু একটা বিশাল শক্তি আছে। বাংলাদেশে আমরা ২০ কোটির উপরে সম্ভবত জনসংখ্যা। এই ২০ কোটি লোকের মধ্যে কিছু লোক যদি সচেতনভাবে কাজ করে, আমাদের লোকেরা তাকে যদি ফলো করে, হয়তো অল্প সময়ে আমরা ১ কোটি মানুষ পাবো, ৩ কোটি মানুষ পাবো, যারা কিছুটা পরিবেশ নিয়ে সচেতন হলে দেখা গেল এই পৃথিবীতে কিন্তু আমরা একটা বড় ভূমিকা রাখতে পারবো। কিভাবে রাখতে পারবো? পুরো স্ক্যান্ডিনেভিয়ার জনসংখ্যা কিন্তু ৩ কোটি না। আমাদের দেশে যদি ৩ কোটি মানুষ সচেতন হয় বা ৩ জন মানুষও সচেতন হয়, তাতেও উপকার হবে পৃথিবীর এবং অ্যান্টার্কটিকার। কাজেই অ্যান্টার্কটিকা আমাদের দূরের জিনিস নয়, কিন্তু অ্যান্টার্কটিকার বরফ গললে তো অর্ধেক বাংলাদেশ তলিয়ে যাবে। তখন আমরা কোথায় যাব? এখানে একাধিক ধরনের ট্রিপ হতে পারে। একটা হচ্ছে খুব গুছিয়ে করা, যে আমি আজকে প্যারিসে যাচ্ছি, আমি ৮ দিন থাকবো, কোন দিন কোন জাদুঘর খোলা আছে, কোন দিন কোনটা ফ্রি, আমি কোথা থেকে কোথায় যাব, আমি কোথায় থাকছি, এইভাবে প্ল্যান করে, যেভাবে আমি প্রথমবার প্যারিস গিয়েছিলাম। দ্বিতীয়টা হচ্ছে আমি কিছুই প্ল্যান করবো না, যাব পথে যা আসে তাই করব। কারোর সাথে দেখা হলে চলে যাব, কোনো সামনে একটা মিউজিয়াম পড়লে ঢুকে গেলাম। আপনার যেভাবে ভালো লাগে আপনি ওইভাবে করতে পারেন। কিন্তু আমার দিকটা হচ্ছে, যেটা আমি অভিজ্ঞতা থেকে পেয়েছি, আমি ২ ধরনেরই করেছি। একদম প্ল্যান ছাড়া গেছি, এক জায়গায় ১ মাস থেকে ২ মাস থেকে আসছি। আবার খুব নিখুঁত প্ল্যান করে গেছি, যার অধিকাংশ 90% ই বাস্তবায়িত হয়েছে। কিন্তু আমার মনে হয় কিছুটা হোমওয়ার্ক করে যাওয়া ভালো। যে কারণ কি? ধরেন আমি স্পেনের আন্দালুসিয়ায় গেলাম। ওখানে আমাদের প্রিয় কবি ফেদেরিকো গার্সিয়া লোরকার যে গ্রামের বাড়ি, ওখানে কিন্তু আমি যে আবার জীবনে কবে যাবো এই বাংলাদেশ থেকে আমি জানি না। ভাগ্যিস আমি স্টাডি করে গেছিলাম যে লোরকার বাড়িটা এখানে। বাড়িটা এখানে বলেই আমি সেই লোকাল বাসে করে ঠিকই যেতে পেরেছিলাম। ওর বাড়ির জাদুঘরটা আমার দেখা হলো। আমি কিন্তু নাও করতে পারতাম। তাহলে কি হতো? আমি এখানে ফিরে আসার পরে একদিন আফসোস করতাম যে, আরে লোরকার বাড়ি ছিল। আহা! ১ ঘন্টা দূরে তো যেতেই পারতাম। এবং আমার মতো যারা বাজেট ট্রাভেলার, যারা কম বাজেটে ট্রাভেল করতে চায়, তাদের জন্য প্ল্যান করাটা খুব জরুরি। কারণ ইউরোপ বা আমেরিকায় প্রচুর জাদুঘর আছে যেটা বিশেষ, বিশেষ দিনে ফ্রি। গ্রিসের রাজধানী অ্যাথেন্সে আপনি একটা নির্দিষ্ট দিনে গেলে আপনি সেই একদিনেই ভ্রমণ করে প্রায় $১৫০ থেকে $২০০ সেভ করতে পারেন। অথবা আপনি এই একদিনে চটজলদি জায়গাগুলো গুছিয়ে দেখে আবার চিন্তা করতে পারেন যে এরপরে কোনটা আমি বেশি টাকা দিয়ে আবার দেখতে যাব। কাজে আমি মনে করি ভ্রমণে পরিকল্পনা করলে হয় কি, অনেক বেশি উপভোগ করা যায় কম সময়। হ্যাঁ, আমি যেমন যেহেতু শীতের দেশে বড় হয়েছি ফিনল্যান্ডে, আমি খুব চেষ্টা করি শীতের দেশে গরমকালে যেতে, যাতে কাপড়ও কম নিতে হয়, তাই না? ফিনল্যান্ডে আমি সামারে গেলে একটা টি-শার্ট পরে ঘুরতে পারি। কিন্তু উইন্টারে শীতকালে গেলে তো ৩-৪ প্রস্থ পোশাক, বুট নিতে হবে, মোটা জ্যাকেট নিতে হবে। তারপরে লাইট ফেদার অনেক কিছু নিতে হয়। এইজন্য এখন আমি যদি আমার হিমালয়ে পাহাড়ে চড়তে যাই, আমার তো সবই নিতে হবে। কাজেই খুব গুরুত্বপূর্ণ আপনি যেখানে যাচ্ছেন, যখন যাচ্ছেন তখন সেখানকার আবহাওয়াটা কেমন? আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি আপনার কমফোর্ট, আপনি কতটা আরাম পাচ্ছেন। যেমন প্লেনে যাত্রার সময় অনেকেই বলে আমি একটা সিম্পল ফ্লিপ-ফ্লপ জুতো এবং মোজা পরে চলে যাই, সাথে আমার ঢোলা ট্রাউজার থাকে। অনেকেই আবার এনাম ভাই যেমন বলেন যে উনি টায়ে ফিট ফিল করেন, কারণ টাই পড়লে এই জায়গাটায় আর ঠান্ডা ঢোকে না। মানে আমি একটা মাফলার যদি প্যাঁচায় রাখি, অনেক সময় মাফলার সরে যায়, বা আমি যেমন গামছা পেঁচিয়ে রাখি, কিন্তু ওনারটা টাই কমফোর্টেবল। তো আমার হিসাবটা সিম্পল, যে যেটাতে কমফোর্টেবল তার সেটাই পড়া উচিত। কেউ যদি বলে না ভাই আমি ফ্যাশন সচেতনভাবে যাবে, কিন্তু আমি লম্বা ভ্রমণে কোনো সময় আমাকে
কোন পোশাকে দেখতে একটু অ্যাপিলিং লাগছে এই চিন্তা করে আমি আমার আরামকে বিসর্জন দিব না। কাজে নাম্বার 1 হচ্ছে আরাম। 2, আপনি এখন কোথায় যাচ্ছেন? আপনি শ্রীলঙ্কায় পাহাড়ে চড়তে যাচ্ছেন না মালদ্বীপের সমুদ্র সৈকতে যাচ্ছেন? আপনি বাংলাদেশের বরিশালে যাচ্ছেন নাকি সিলেটের রেইনি সিজনে যাচ্ছেন? ওই হিসাব করে আপনার পোশাকটা নিতে হবে এবং এজন্য বন্ধুদেরকে অনুরোধ করব সবসময় ওখানকার আবহাওয়াটা সেই সময় জেনে নেওয়ার চেষ্টা করবেন। বৃষ্টি কেমন হচ্ছে? কুয়াশা কেমন হচ্ছে? তাছাড়া যেটা ঝামেলায় পড়বেন, আমারও একাধিক পড়তে হচ্ছে এত প্রিপারেশনের পর। ওখানে যেয়ে নতুন পোশাক কিনতে হচ্ছে, একগাদা টাকা গচ্চা দিচ্ছেন। সবচেয়ে বড় কথা, ওটা তো অপচয়ই হলো। দেখা গেল ওই পোশাকটা আপনি আর কোনোদিনও ব্যবহার করবেন না। কাজেই আবহাওয়া।